ওকে, তাহলে আমাদের আগের যে ক্লাসে কোনো সমস্যা আছে মানে পড়লাম যত পর্যন্ত নিউটন মানে নিউটন ল মোশন পড়েছিলাম, নিউটনের থার্ড ল মোশন পড়েছিলাম, তো লিনিয়ার মোমেন্টাম এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? তোমাদের সেই পর্যন্ত কোনো কারো সমস্যা আছে? নো স্যার। নো স্যার, নেই। কারো কোনো সমস্যা নেই? আর আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে তো? একদম স্যার, পুরোপুরি আসছে স্যার। ভয়েস শোনা যাচ্ছে? ওকে, তাহলে আজকে আমরা তাহলে পিডিএফ একটা শেয়ার করছি। সেই যেরকম করে আমরা পড়াশোনা করেছি এর আগের ক্লাসগুলো সেরকম করে পড়ছি। ওকে, আজকে তাহলে আমাদের নিউটন ল মোশনের চ্যাপ্টারের শেষের কয়েকটা পোর্শন আছে, সেই জিনিসগুলো আমরা প্রথমে পড়ে নেব, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা সার্কুলার মোশন, সেই ওকে। আর যারা যারা রিমেডিয়াল ক্লাসে আসতে পারোনি তারা কিন্তু এই ওখানে কিছু নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করা হয়েছিল, সেগুলো কিন্তু ইয়ে করে নিও, মানে বন্ধুদের কাছ থেকে কালেক্ট করে নিও, যদি না বুঝতে পারো পরে জানিও, ঠিক আছে? আমি পরে ওই সমুদ্রের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। ওকে, ভালো করেছো। যারা নাওনি তারা এরকম করে নিয়ে নেবে বন্ধুদের কাছ থেকে। আর যদি কোনো সমস্যা থাকে পরবর্তীকালে জানাবে, হ্যাঁ? পরবর্তীতে আমাদের রিমেডিয়াল ক্লাস যখন হবে তখন ব্যাপারটাকে মানে স্যার, আপনি কি আমাদের রিমেডিয়াল ক্লাস নেবেন স্যার? হ্যাঁ, সম্ভবত আমি মঙ্গলবার দিনের একটা ক্লাস আছে সেদিন নেব। মঙ্গলবার দিন ৬টা থেকে ৭টা ৭:৩০ এরকম পর্যন্ত সময়টা। ঠিক আছে? ওকে। সো লেটস স্টার্ট। তোমরা পিডিএফ এর লেখাগুলো পড়তে পারছো? পিডিএফ এ যে লেখাগুলো আছে, মানে লেখাগুলো পারছো বুঝতে? তাহলে আমরা শুরু করতে পারি। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। ওকে? ওকে, তাহলে আজকের টপিক আমরা মানে নিউটনস ল মোশন পড়েছি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন পর্যন্ত পড়ি, তাই না? তো সেখান থেকে আমরা কয়েকটা ইকুয়েশনও পড়েছিলাম, যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এগুলো আমরা পড়েছি। তো এবার আজকে আমরা পড়ছি যে ইম্পালস অফ ফোর্স বলতে কি বোঝায়, হোয়াট ইজ কল ইম্পালস অফ ফোর্স। সেটা বলতে বোঝায় হোয়েন এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টস অন এ বডি ফর সাম টাইমস, দেন ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড টাইমস প্রোডাক্ট, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেই ফোর্স এবং যে যত টাইম ধরে অ্যাপ্লাই করা হবে তার যদি প্রোডাক্ট আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে যে কোয়ান্টিটি আমরা পাবো তাকে বলা হবে ইম্পালস অফ ফোর্স। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়াল টু এফ টাইম টি। এবার এই এফ টাইম টি কি দিতে পারে, মানে হোয়াট উই গেট ফ্রম এফ এফ ইন্টু টি, সেটা আমরা জানতো না। আমাদের সেকেন্ড ল অফ মোশনে যাই। সেকেন্ড ল অফ মোশনে আমরা পড়েছিলাম এফ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, রাইট? ফোর্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ। সো সেখান থেকে আমরা যদি দেখতে পারি, যদি আমরা এফ ইন্টু টি করি তাহলে আমরা পাবো চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, তাহলে ইম্পালস অফ ফোর্স ইজ বেসিক্যালি গিভস আস চেঞ্জ ইন মোমেন্টাম, রাইট? তাহলে কোনো জায়গায় কোনো এক্সপেরিমেন্ট বা যদি কোনো ইভেন্ট হয়, মানে যেখানটাতে মানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কিছু সময় ধরে, তার যদি জানতে চাওয়া হয় যে হোয়াট ইজ দ্য ইম্পালস অফ ফোর্স, সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাকে বের করতে হবে কি, মানে কত চেঞ্জ হয়েছে মোমেন্টামে, মোমেন্টাম চেঞ্জ কতটা হয়েছে সেটা বের করলে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। বুঝতে পারলে? তাহলে ইম্পালস অফ ফোর্স আর চেঞ্জ ইন মোমেন্টাম দুটোই তাহলে কিন্তু এটা সেম সেম জিনিস দেবে। ওকে, কোনো একটা ঘটনা, কোনো একটা পার্টিকেল যদি মুভ করে, ক্লিয়ার? তাহলে যদি তুমি দেখো যে এফ ইন্টু টি ইম্পালস অফ ফোর্স দিচ্ছে, আবার এফ ইন্টু টি হবে কি মোমেন্টামও, চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে আমরা ইম্পালস অফ ফোর্সের ইয়ে কি হবে, মানে ইউনিট কি হবে? What will be the unit of the impulse of force? Impulse of force ইউনিট হবে যেটা চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিট, সেটাই। ক্লিয়ার? তাই না? মোমেন্টাম ইউনিট যেটা হবে সেটাই তো ইউনিট হবে। হ্যাঁ, সেটাই হবে ইম্পালস অফ ফোর্সের ইউনিট। তাহলে এটা বলা হচ্ছে কিন্তু ইম্পালস অফ ফোর্স, কিন্তু ভুলে আবার ফোর্সের ইউনিট যেটা সেটা লিখবে না। ওকে, সেই জন্য তাহলে মোমেন্টামের ইউনিট যেটা হবে কেজি মিটার পার সেকেন্ড অর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, সেটাই হবে ইম্পালস অফ ফোর্সের ইউনিট। এবার এবার ইম্পালস অফ ফোর্স আমরা কি পাচ্ছি? এফ ইন্টু টাইম, রাইট? এবার যদি একটা কনস্ট্যান্ট ফোর্স থাকে আর যদি একটা ভেরিয়েবল ফোর্স থাকে, তাহলে আমাদের এফ ভার্সাস টি এর গ্রাফ কেমন হবে সেটা কিন্তু একটা ড্র করেছি, দেখো।
যদি কনস্ট্যান্ট ফোর্স হয়, আমরা রিমিডিয়াল ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি কনস্ট্যান্ট, যেমন বলেছিলাম কনস্ট্যান্ট ভেলোসিটি হলে কেমন হবে, কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট হলে কেমন হবে, তাই না? যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি টাইম যে অ্যাক্সিস আছে তার প্যারালাল হবে, রাইট? আর যদি কনস্ট্যান্ট না হয়, ভেরিয়েবল হয়, তাহলে তাহলে যে কোনো একটা কার্ভ লাইন হবে, মানে অন্যরকম, মানে সেটা ডিপেন্ড করছে তার এফ এর যে নেচার, টাইমের উপর যে নেচার, মানে যে ফাংশনের উপর ডিপেন্ডেন্ট এফ উইথ মানে উইথ টাইম, সে তার উপর ডিপেন্ড করে তার গ্রাফটা হবে। ওকে, তাহলে মেন ব্যাপারটা হচ্ছে, যেমন করে আমরা, তুমি যদি দেখো মানে ওয়ার্ক এনার্জি পাওয়ার যখন আমরা পড়ছিলাম তখন যেমন ওয়ার্ক ডান ক্যালকুলেট কিভাবে করেছিলাম আমরা, ইন্টিগ্রেশন এফডিএস করেছিলাম না, তাই না? যদি ইয়েস স্যার। যদি যদি ফোর্সটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স হয় তাহলে আমরা এফডিএস করেছিলাম। সেই একই লজিকেই যদি কোনো রকম মানে যদি ভেরিয়েবল ফোর্স হোক বা যদি কনস্ট্যান্ট হতো তাহলে কনস্ট্যান্ট হবে, শুধু খালি ডিএস এ ইন্টিগ্রেশন হতো। সেখানটা যদি ওয়ার্ক ডানটা যদি কনস্ট্যান্ট ফোর্সের জন্য হতো তাহলে ইন্টিগ্রেশন এফ ডিএস এর জায়গায় তাহলে এফটা কনস্ট্যান্টের বাইরে চলে যেত, আর যদি কনস্ট্যান্ট না হয় তাহলে একটা ফাংশন থাকতো। যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে যদি মানে যদি কোনো একটা বলা থাকে কন্টিনিউয়াস ফোর্স, একটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তার জন্য যে ইম্পালস অফ ফোর্স মানে ইম্পালস অফ ফোর্স এর কি করে ক্যালকুলেট করবো আমরা, ইন্টিগ্রেশন করে এফ ইন্টু ডিটি। ওকে, ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ইয়েস ব্যাপার, এফডিটি আমাদেরকে কি দেবে যদি ইন্টিগ্রেশন করি? এফডিটি করলে আমাদের কি দেবে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো এইরকম করে পড়বে, যেটা জেনারেলাইজ করার চেষ্টা করবে। যখন ফিজিক্স কোনো চ্যাপ্টার পড়বে, তার চ্যাপ্টারের সঙ্গে অন্য অনেক চ্যাপ্টারের মানে ডাইরেক্ট রিলেশন না থাকলেও এখানটা যেরকম মেথড পড়বে সেরকম মেথডই অন্য একটা চ্যাপ্টারের জন্য থাকবে, সেই জন্য সেটা খেয়াল রাখতে হবে। যেমন ওখানে আমরা দেখেছিলাম এফ এফ ডিএস ইন্টিগ্রেশন করে আমরা বলেছিলাম ওখানটায় ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ এফ ভার্সাস এসি এর গ্রাফ, রাইট? এফ ভার্সাস এসি এর যে গ্রাফের যে কার্ভ থাকে তার আন্ডারে যে এরিয়াটা হবে সেটাই দিয়ে আমাদের দিত কি ওয়ার্ক ডান। এইখানটাতে এফ ইন্টু টি করলে আমরা পাচ্ছি ইম্পালস অফ ফোর্স। তাহলে এফ ভার্সাস টি এর গ্রাফের আন্ডারে যে এরিয়া হবে সেইটা আমাদের দেবে ইম্পালস অফ ভেরিয়েবল ফোর্স বা ইম্পালস অফ ফোর্স। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে যেখানে এরকম কোন রকম একটা মানে একটা গ্রাফ মানে গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে তোমার যদি বলতে বলে যে ইম্পালস ক্যালকুলেট ইম্পালসিভ ফোর্স বা চেঞ্জ ইন মোমেন্টাম, জাস্ট ইউ জাস্ট ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য গ্রাফ। ওকে, আমরা এরকম একটা অঙ্ক করবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন, নেক্সট পোর্শন ইজ ইম্পালস অফ ফোর্স, মানে সরি ইম্পালসিভ ফোর্স। So at first we learned that what is impulse of force. Now we are going to learn impulsive force. Okay, what is impulsive force? Impulsive force will be when a large force act for a very small time on a body. Okay, this মানে সেই ফোর্সকে বলা হবে ইম্পালসিভ ফোর্স। মানে যদি একটা লার্জ ফোর্স একটা শর্ট টাইমের জন্য কাজ করে তাহলে সেই ফোর্সকে বলা হবে ইম্পালসিভ ফোর্স। যেমন যখন হচ্ছে আমরা যখন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলার সময় যখন আমরা বলকে ব্যাট দিয়ে মারি তখন কি হয় যে বলের সঙ্গে যে ব্যাটের যে কানেকশন টাইম ভেরি স্মল, রাইট? আমরা তাহলে একটা ফোর্স দিচ্ছি বলটাকে মারার জন্য, ওকে, সেটা খুবই শর্ট টাইমের জন্য, ছোট টাইমের জন্য। তাহলে এই ক্ষেত্রে যে আমরা ব্যাটটা যে বলটাকে ফোর্স দিচ্ছে সেই ফোর্সটা হবে ইম্পালসিভ ফোর্স। ওকে, আরো অনেক রকমের এক্সাম্পল তোমরা দেখতে পাবে নেচার মানে ডেলি লাইফে। যেমন করে তুমি যদি কোনো একটা যখন আমরা হ্যামার দিয়ে কোনো পিনকে দেওয়ালের মধ্যে ঠোকার চেষ্টা করি বা পিনকে কাঠামোতে ঠোকার চেষ্টা করি, তখন হ্যামার দিয়ে যে পিনকে আমরা আঘাত করি, দিস ইজ অলসো এ ইম্পালসিভ ফোর্স, রাইট? তারপরে যদি তুমি কাউকে থাপ্পড় মারো, মানে যদি যদি জোর করে থাপ্পড় মেরে দিই আমি তারা গালে করে, তাহলে সেটা একটা ইম্পালসিভ ফোর্সের একটা এক্সাম্পল হতে পারে। ওকে, যেমন হচ্ছে ফুটবল কিক, বা যদি তুমি ক্যারামে স্ট্রাইকার দিয়ে যখন গুটি ক্যারাম খেলি যখন, সেই সব কি হবে ইম্পালসিভ ফোর্সের একটা এক্সাম্পল হবে, রাইট? ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস স্যার। ওকে, ফাইন। তাহলে আমাদের ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস অফ ফোর্স তাহলে আমরা বুঝে গেছি। তাহলে এবার বলো দেখি হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইম্পালসিভ ফোর্স? ইম্পালসিভ ফোর্স ইউনিট কি হবে?
কেউ কেউ পারবে বলতে যে ইম্পালসিভ স্যার ফোর্সের মানে ফোর্স ইউনিট কি? হ্যাঁ স্যার বলো। ফোর্স বাই এরিয়া হওয়া উচিত, এরকম কিছু হওয়া উচিত। না না, সেটা সেটা তুমি যেটা ওটা বলছো প্রেশার ফোর্স বাই হয়ে গেল। এরিয়া, সেটা প্রেসার ইউনিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হতে পারে? দেখো আমরা যে ডেফিনেশনটা বলেছি সেটা আবার পড়া আছে। আর একবার মনে করার চেষ্টা করো যে যে যদি আমরা লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স ইজ অ্যাক্টিং ফর এ স্মল টাইম, দেন দিস ফোর্স ইজ কল্ড ইম্পালসিভ ফোর্স। তাহলে এখানে ইম্পালসিভ ফোর্সের ইউনিট কি হবে? যদি একটা বৃহৎ মানের ফোর্স বল যদি খুব ছোট্ট সময়ের জন্য অ্যাপ্লিকেবল হয় কোন বডির উপর, তাহলে সেই ফোর্সকে বলা হবে ইম্পালসিভ ফোর্স। তো তাহলে এটাও তো সেমই হবে, কেজি মিটার পার সেকেন্ড আর গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। না, ইম্পালস অফ ফোর্সে আমরা বলেছিলাম যে প্রোডাক্ট তাহলে অফ ফোর্স এন্ড, হ্যাঁ বলো বলো কি বলছো বলো। তাহলে এটা মানে তাহলে তো একটা ফোর্সই, এটা তাহলে শুধু ফোর্সের একদম, ইউনিট হবে, হ্যাঁ শুধু নিউটন ফোর্সের হবে ইউনিট তাহলে। হবে, শুধু হ্যাঁ। নিউটন হবে। ওকে আচ্ছা ওকে, তাহলে বুঝতে পারলে ইম্পালস অফ ফোর্সের ইউনিট হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টামের ইউনিট। আর ইম্পালসিভ ফোর্সের ইউনিটটা হচ্ছে ফোর্সের ইউনিট হবে। ওকে, যেন যেন না যেন গুলিয়ে যায় একটা টাইম, একটা জায়গায় ফোর্স আর টাইমের সঙ্গে আমরা মাল্টিপ্লিকেশন করছি, আর একটা জায়গায় শুধু ফোর্সটাই, কিন্তু সেটা হচ্ছে খুবই শর্ট টাইমের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, মানে খুবই শর্ট। মানে একটা যখন ফুটবলে কিক মারা হয়, যখন সেটা কিরকম সময় মারা হয়, খুবই কম সময়ের মধ্যে, সেরকম ফোর্সকে বলা এই হবে জন্য বলো। ইউনিটের সময় হ্যাঁ বলছি ইউনিট, বলছি স্যার, মানে খুব টাইমের স্প্যানটা খুব কম বলেই এখানে আমরা ইউনিটের ক্ষেত্রে ওই টাইমটা কিছু করছি না, তাই তো? হ্যাঁ টাইমটা আমরা ধরছি না এখানটায়, টাইমটা ধরছি না, মানে এখানটায় মানে এর যে ডেফিনেশনটা এরকম যে ইম্পালসিভ ফোর্স মানে এটাই, একটা হচ্ছে খুবই শর্ট টাইমের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, এখানে হ্যাঁ কোনো স্যার, ব্যাপার মানে না মানে। টাইম যাই হোক, মানে ফোর্স অ্যাপ্লাই করছি তো টাইম ধরার কোনো প্রশ্ন হ্যাঁ আসে না, মানে ফোর্স অ্যাপ্লাই করছি হ্যাঁ তো হ্যাঁ, ফোর্সের ইউনিট। আর হচ্ছে ইম্পালস অফ ফোর্সের ক্ষেত্রে ডেফিনেশন বলছে যে তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো সেটা একটা মানে একটা ফাইনাইট টাইমের জন্য অ্যাপ্লিকেবল করছো, তাহলে সেই ক্ষেত্রে মানে ফোর্স ইন্টু টাইম করলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, সেটাই হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ওকে, যেমন করে এমনি যদি দেখা যায় ইম্পালস জিনিসটা কি, একটা হচ্ছে টাইমের পরে পরে ফোর্স অ্যাপ্লাই করে, আমরা যখন ইম্পালস বলি মানে ব্লাড ইম্পালস বলি না, আমাদের কাছে হার্টের ক্ষেত্রে ইম্পালস মানে কি এটা সময়ের পর পর হচ্ছে, এরকম একটা মানে সেন্স থেকে বলা যেতে পারে আর কি। ওকে ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট Yes, sir. পোর্শনে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে যে রকেট আমাদের আমরা বলেছিলাম যখন আমরা সেকেন্ড ল যখন পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে এফ ইজিক্যাল টু এম এ মানে এম ডিভি ডিটি, এটা একটা স্পেশাল কেস যদি আমরা ধরে নিই যে মাস ডাজ নট চেঞ্জ। ওকে, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা যখন রকেট পড়তে যাবো, রকেটের যখন মোশন বা রকেটের মানে মেকানিক্স যদি আমরা জানতে চাই, পড়তে চাই, তখন আমাদের জানতে হবে যে এফ ইজিক্যাল টু হবে মানে ইউ ডিএম ডিটি, মানে চেঞ্জ ইন মাস বাই টাইম। ওকে, সেই ক্ষেত্রেও কি হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, মানে বেসিক্যালি যে ফার্স্ট সেকেন্ড লটা বলেছিল যে ফোর্স ইজিক্যাল টু চেঞ্জ ইন মোমেন্টামের সঙ্গে প্রপোর্শনাল, সেটা কিন্তু ঠিক থাকছে, বাট এখানটায় মোমেন্টাম চেঞ্জ হচ্ছে ডিউ টু চেঞ্জ অফ মাসের জন্য। ওকে, তাহলে সেটা কি করে হয় সেটা আমাদের দেখার জন্য আগে আমরা দেখে নিই যে রকেটের মানে কি কি পোর্শন থাকে। রকেটের ফার্স্ট পোর্শন যেটা পি দিয়ে লেখা আছে, তাহলে ওই পোর্শনে কি থাকে না, স্পেসশিপ, স্যাটেলাইট, মানে এইসব জিনিসগুলো ওখানে রাখা আছে, মানে যাকে পাঠানো হবে স্পেসে। আচ্ছা, তার যে সি পোর্শনটাই আছে, সেই পোর্শনে রাখা থাকে ফুয়েল, যেমন হচ্ছে যেখানে কি 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 ধরনের ফুয়েল থাকে, যেমন লিকুইড হাইড্রোজেন বা কেরোসিন, এই ধরনের ফুয়েল রাখা হয়। আর ও পোর্শনটাতে কি থাকে, ও পোর্শনটাতে থাকে হচ্ছে অক্সিডেটিং ম্যাটার, মানে যেটা দিয়ে ফুয়েলটাকে জ্বালানো হবে, যেমন হচ্ছে থাকে অক্সিজেন থাকে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, মানে বিভিন্ন রকম অক্সিজেন বা অক্সিজেন গঠিত কিছু ধরনের মানে কম্পাউন্ড থাকে যেগুলো হচ্ছে জ্বলতে সাহায্য করে, সেই ধরনের জিনিস থাকে ওখানে। আর এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে কম্বানশন চেম্বার, যেখানটায় হচ্ছে গ্যাসটাকে ওই যে গ্যাস ওই দুটোকে জ্বালানো হয়, তারপরে ওর একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে গ্যাস যে উৎপন্ন হয় তাকে বের করা হয়, একটা উচ্চ বেগে হাই ভেলোসিটিতে বের করা হয়। তার ফলে দেখো রকেট একটা ফোর্স দেবে গ্যাসটাকে বের করার জন্য, আর গ্যাসটা একটা ফোর্স দেবে নিউটনের থার্ড ল অনুযায়ী রকেটের ওপর, সেই জন্য রকেটের সামনের দিকে এগিয়ে যাবে। এটা বুঝতে পারলে?
তাহলে গ্যাসকে Yes. বের করার জন্য রকেট একটা ফোর্স দেবে গ্যাসের উপর, যেটা হচ্ছে যেন গ্যাস বেরিয়ে যাবে। সেরকমই নিউটনের থার্ড ল অনুযায়ী একটা রিয়াকশন ফোর্স কাজ করবে রকেটের উপর, যেটা গ্যাস মানে একে দেবে, রকেটকে দেবে, তারপর রকেটটা সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে মেন ব্যাপার হচ্ছে মানে রকেটের যে মেকানিক্স, রকেট কি করে কাজ করে সেটা হচ্ছে এইটুকু জানলেই হবে। এবার রকেটে যে নিউমেরিক্যাল, হ্যাঁ বলো। স্যার বলছি ওই রকেটের হ্যালো, সিও এই পি, হ্যাঁ হ্যাঁ স্যার, পি পার্টটাই কি আছে বলছিলেন স্যার? পি পার্টটা একদম ফার্স্ট যে পার্টটা পি। পি 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 পার্টটা পি পার্টটাতে স্পেস শিপ রাখা হয় বা স্যাটেলাইট রাখা হয়, বা যদি কোনো মানুষ যদি যেতে চায়, তাই না? তা সেই হচ্ছে পি পার্টে থাকে। আর এই পোর্শন গুলো তুমি মানে যদি দেখো জানতে পারবে যে যখন হচ্ছে মানে ধীরে ধীরে কমতে কমতে থাকে, এই পোর্শন গুলো ধীরে ধীরে খুলে খুলে পড়ে যায়, তারপরে সেটা শুধু খালি ওই পার্টেই পৌঁছায় মহাকাশে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Okay, ঠিক আছে, তাহলে আমাদের আমি দেখছি যে এবারে আমরা কি নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য রকেট রিলেটেড, তাহলে আমাদের একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন আমাদেরকে জানতে হবে না। মানে আমরা ডিরাইভ করছি, সেটা কেমন করে ডিরাইভ করছি দেখো। বলছি ধরো একটা ছোট রকেট নিয়েছি, এই রকেটটার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি, মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভি। আর রকেটটার মানে পেছন দিয়ে মানে যে জ্বালানির হচ্ছে কম্বাসনের ফলে যে গ্যাস উৎপন্ন হয়েছে, সেই গ্যাসটা হচ্ছে ইউ ভেলোসিটিতে মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। ওকে, ছোট বুঝতে পারছো? তাহলে এই যে গ্যাস বেরিয়ে আসছে তার জন্য কি হয়, ধরছি যে ডিটি টাইমে ডিএম পরিমাণ মাস লস হচ্ছে, মানে বুঝতেছো গ্যাস বেরিয়ে আসছে মানে কি, তার মানে এটা যে ওখানটায় তাহলে মাসের কিছুটা ইয়ে হচ্ছে। ওকে, তাহলে লস হচ্ছে, তাহলে হ্যাঁ কমে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী তাহলে তাহলে ওই তাহলে ওর উপরে তাহলে ফোর্স কত হবে, মানে গ্যাস বেরিয়ে জন্য কত ফোর্স দেবে না, ইউ ইন্টু ডিএম ডিটি। মাইনাস ইউ যেটা আছে, তুমি ডিরেকশনটা দেখো যে রকেটের ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে নিয়েছি আমরা, রকেটের নিচে উপরের দিকে নিয়েছি, আর গ্যাসের ডিরেকশনটা নিচের দিকে নিয়েছি। তাহলে তুমি মাইনাস ইউ মাইনাস ইউ লিখতে পারো, তার মানে বেসিক্যালি ফোর্সটা হবে ইউ ইন্টু ডিএম ডিটি। ওকে, আমি মাইনাসটা দিয়েছি, আমি ইউ এর যে ডিরেকশনটা কিন্তু আমরা ধরিনি বলে, যদি দেখা যায় ইউ ডিরেকশন তুমি ধরো যদি, তাহলে রকেটের উপরে ফোর্সটা কাজ করবে উপরের দিকে, সেটা হবে কি এফ ইজিক্যাল টু প্লাস ইউ ডিএম ডিটি। ক্লিয়ার? বুঝতে ইয়েস পারলে কি স্যার। পারে না? তাহলে ফোর্সটা কত হচ্ছে ইউ ডিএম ডিটি। এখানটায় ডিএম ডিটি যদি ইউটাকে কনস্ট্যান্ট স্পিডে দেখো, এখানটায় যে গ্যাসটা বেরোচ্ছে সেই গ্যাসটা কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিডে বেরোচ্ছে, কিন্তু গ্যাসটা বেড়ে যাওয়ার জন্য এখানে মাস চেঞ্জ হচ্ছে, ডিউ টু চেঞ্জ ইন মাস দেয়ার ইজ অকার চেঞ্জ ইন, কি চেঞ্জ হচ্ছে, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? সেই জন্যই একটা ফোর্স ইয়েস অ্যাপ্লিকেবল স্যার। হচ্ছে। ক্লিয়ার? এখানটা কিন্তু তুমি গুলে ফেলবে না যে রকেটের ভেলোসিটি ভি ছিল তার সঙ্গে গুলে ফেলবে না। রকেটের ভেলোসিটি ভি আছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে যে সময় রকেটের ভেলোসিটি ভি আছে সেই সময়ই রকেটের উপরে আবার এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তার জন্য রকেটের ভেলোসিটি যে ভি ছিল সেটা আরো বেড়ে যাবে ডিউ টু এই দিস মানে অ্যাপ্লিকেশন অফ দিস ফোর্স, রাইট? বুঝতে পারলে? ইয়েস এবার তো স্যার। রকেটের উপর ফোর্সটা আমরা বুঝতে পেরেছি যে এফ ইজিক্যাল টু মাইনাস ইউ ডিএম ডিটি, বা এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো কেন বললাম? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে রকেটের উপরে অ্যাক্সিলারেশন কত হবে রকেটটার। তাহলে আমরা অ্যাক্সিলারেশন পেতে গেলে কি করতে হবে না, ওই মুহূর্তে যত মাস আছে, মানে ওই ইনস্ট্যান্টে যত যত মাস আছে, মানে মাস চেঞ্জ হচ্ছে তো ডিএম পরিমাণ, ওই ইনস্ট্যান্টে যত মাস আছে সেটা ডিভাইড করতে হবে। তো অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট ইজ বেসিক্যালি এফ বাই এম ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো সবাই যে অ্যাক্সিলারেশন কত হচ্ছে? বুঝলাম না, আরেকবার বলবেন? হ্যাঁ, বলছি যে এটা যে তুমি কতটা ফোর্স মানে হাউ মাচ ফোর্স ইজ অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই হচ্ছে রকেটের উপর, সেটা আমরা বুঝতে পেরেছি। এফ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম বাই ডিটি। এবার যদি আমরা বের করতে চাই অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট কি হবে, তাহলে আমাদের কি করতে হবে, ফোর্স বাই মাস করতে হবে। নিউটনের যে ফার্স্ট ল বের করেছিল না, মাস যদি আমরা অ্যাক্সিলারেশন বের করতে দেখুন, ওকে, তাহলে এফ বাই এম করতে হবে রকেটের যে অ্যাক্সিলারেশন বের করতে গেলে। সো এফ বাই এম করতে হবে, ওইখানে যে এমটা হবে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট ওর কতটা মাস আছে, রকেটটার জ্বালানি টালানি নিয়ে সব কত মাস আছে, এটা বুঝতে পারলে? ইয়েস স্যার।
মাস তো কমতে আছে, তাই না? ডিএম পরিমাণ মাস কমতে আছে। তাহলে যখন একটা কিছু স্যার একটা ওটা তো সময় পরে যদি মোমেন্টামও কমতে থাকবে স্যার, তাই না? যদি মাস কমতে থাকে তো। না না, মোমেন্টাম কমছে বলতে, দেখো আমাদের এখানটায় মোমেন্টাম চেঞ্জ যেটা হচ্ছে, মোমেন্টাম কমছে না, মাস কমছে যেই রেটে সেই অনুযায়ী মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। মাস যে কমছে রেটটা সেটা তো একটা ফিক্সড একটা ব্যাপার। মানে ডিএম পরিমাণ আচ্ছা মাস স্যার। কমছে ডিটি সময়। আর এখানে যে ভেলোসিটি বেরোচ্ছে মানে গ্যাসটা যেটা মানে ইজেক্ট হচ্ছে সেটা কিন্তু মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে। আমি এই গ্যাসটা মানে রকেটের মধ্যে সিস্টেম আছে ধরো, যে যে জ্বালানির ফলে যে গ্যাস উৎপন্ন হবে তাকে সে ইউ ইউ ভেলোসিটিতে বাইরের দিকে বের করার চেষ্টা করবে। তো যখন ও ইউ ভেলোসিটিতে গ্যাসটাকে বাইরের দিকে বের করবে, তাহলে গ্যাসটার উপর ফোর্স অ্যাপ্লিকেবল করতে হবে। তাহলে সেই জন্য রিয়াকশন অনুযায়ী মানে নিউটনের থার্ড ল অনুযায়ী গ্যাসও সেই যে রকেটটার উপরে একটা ফোর্স অ্যাপ্লিকেবল করবে, যেটা হচ্ছে মানে এর উপরে ফোর্সটা হবে, তাই না? সেই জন্য তাহলে এই ডিএম আর ডিটি, তাহলে আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো, এইরকম অঙ্ক করলে কনফিউশনটা ক্লিয়ার হবে। তো ব্যাপারটা বুঝতে পারলে যে এই ফোর্সটা কি করে পাওয়া যাচ্ছে, মাইনাস ইউ ডিএম বাই ডিটি করে, ঠিক আছে? আর অ্যাক্সিলারেশন পাওয়া যাবে এফ বাই এম করলে। ওকে, দেখা যাক তাহলে একটা অঙ্ক করছি আমরা। দেখো একটা ছোট্ট একটা অঙ্ক করছি, যেটা বলছি এই রকেট লস্ট 1/4 অফ ইটস মাস, মাসের 1/4 অফ দিস মাস হচ্ছে কি করে লস করে। ওকে, if the velocity of the gas ejected is 4000 মিটার পার সেকেন্ড, মানে যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে তার ভেলোসিটি যদি 4000 মিটার পার সেকেন্ড হয়, দেন হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে বলতে চাইছে যে তার ওই রকেটের অ্যাক্সিলারেশন কত হবে। তাহলে এটা করার জন্য তো আমরা কি করবো, দেখো এখানে যেটা দেওয়া আছে, ফার্স্ট যে কোশ্চেনটা, ফার্স্ট যে মানে এটা দেওয়া আছে, মানে ইনফরমেশনটা দেওয়া আছে, এটা কি যে রকেট লস্ট 1/40 অফ ইটস মাস ইন ফার্স্ট সেকেন্ড। তাহলে ডিএম মানে স্মল ডিএম বাই ক্যাপিটাল মানে স্মল ডিএম বাই স্মল এম ইজ ইকুয়াল টু 1/40। ক্লিয়ার পর্যন্ত? দেখো বোঝার চেষ্টা করো যে রকেট লস্ট ইয়েস করছে স্যার। তার মাসের Yes, sir. 1/40, তো ডিএম বাই স্মল এম ইজ ইকুয়াল টু 1/40। ওকে, আর ডিটি বলতে কি কি সময়টা কত, 1 সেকেন্ড বলছে না, ফার্স্ট সেকেন্ডে মানে 1 সেকেন্ডে এই পরিমাণ লস করতে চাইছে। তো ডিটি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তো ইউ যেটা আমরা ধরেছিলাম যে গ্যাস যে ভেলোসিটিতে ইজেক্ট হচ্ছে সেটা হচ্ছে 4000 মিটার পার সেকেন্ড আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু ধরেছি -4000 মিটার পার সেকেন্ড, মানে মাইনাস কেন না নিচের দিকে গ্যাস ইজেক্ট করবে বলে, ওকে, ডাউনওয়ার্ড বলে। ওকে, তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা, সেখান থেকে আমরা কি লিখতে পারি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ইউ বাই মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি। তাহলে ফ্রম দ্য কোয়েশ্চেন আমরা কি কি ইনফরমেশন পেয়েছি, ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/40, ইউ ইজ ইকুয়াল টু -4000, ডিটি ইজ ইকুয়াল টু 1, সো উইল গেট অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট ইজ 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার এ পর্যন্ত? কি হলো স্যার? কি বলো? বলছি স্যার মাইনাস ইউ বাই এম যেটা ছিল, ওই মাইনাস মানে মাইনাস যে 4000 ছিল ওটা কি হলো? ওই ইউ যে আমরা ধরেছি -4000, মানে ইউটা আমরা ডিরেকশন নিয়ে নিই, ওই যে এক্সপ্রেশনটাতে ইউটাকে আমরা হ্যাঁ, ইউ রেখে দিয়েছিলাম। এখানে তো গ্যাস যখন গ্যাস যে ইজেট হচ্ছে সেটা তো ডাউনওয়ার্ড ইজেট হচ্ছে। আমরা যদি আপওয়ার্ড মোশনটাকে আমরা পজিটিভ ধরি, যদি আমরা আপওয়ার্ড, যদি রকেটটা সামনের দিকে মুভ করছে মানে উপরের দিকে মোশন হচ্ছে, আপওয়ার্ড মোশন হচ্ছে রকেটটার, সেটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে গ্যাস ইজেক্ট হচ্ছে যে ভেলোসিটিতে, সেই ভেলোসিটিটাকে আমরা নেগেটিভ ধরতে হবে না। ব্যাপারটা ক্লিয়ার তো? গ্যাস ইজেক্ট হচ্ছে ডাউনওয়ার্ড, মানে রকের নিচ দিয়ে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, সো ডাউনওয়ার্ড মোশন হচ্ছে গ্যাসটার। সো ইউ ইজ ইকুয়াল -4000 হবে এই ক্ষেত্রে। ক্লিয়ার? স্যার আমার নেট মানে আমার নেটওয়ার্কটা চলে গেছে আর আমি কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। ও, আর স্যার এবারে স্যার বাকি সবাই দেখতে পাচ্ছ তো? স্যার এবারে দেখতে পাচ্ছি, আপনি হ্যাঁ, জাস্ট বাকি সবাই দেখতে পাচ্ছ তো? কারেন্টটা চলে। হ্যাঁ বলো। বলছি স্যার আপনি ওই বলো। কেন মাইনাসটা কি হলো ওইটা সবে বলা স্টার্ট করেছেন, কারেন্টটা চলে গেছে, আপনি স্যার আরেকবার বলবেন ওটা।
ওকে, তো বলছি যেটা যে মাইনাসটা নিচ্ছি, দেখো ইউ গ্যাস ইজেক্ট হচ্ছে সেটা ডাউনওয়ার্ড হচ্ছে, ইজেক্ট গ্যাস ইজেকশনটা। আমরা গ্যাসের ভেলোসিটিটা নিচ্ছি 4000, মানে বলা আছে কোশ্চেনে যে গ্যাসের ইজেক্ট হচ্ছে সেটা হচ্ছে 4000 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তো গ্যাস ইজেক্ট হচ্ছে ডাউনওয়ার্ড আর রকেট মুভ করছে আপওয়ার্ড ডিরেকশনে। সো আমরা যদি আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তাহলে গ্যাস ইজেকশনের যে ভেলোসিটিটাকে আমরা ধরতে হবে মাইনাস ধরতে হবে না। সো হ্যাঁ সেই স্যার। জন্য ইউটাকে আমরা ইউটাকে নেগেটিভ ধরেছি। আর অ্যান্সারে যখন আমরা লিখছি, যখন মানে ইউটা হচ্ছে -4000 হবে, তাহলে অ্যান্সারটা মানে মানে ইউটা। এবার যখন আমরা লিখছি এক্সপ্রেশনটা এ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই এম, সেখানটায় উইল পুট ইউ ইজ ইকুয়াল টু -4000 মিটার পার সেকেন্ড। ওকে, then become minus minus become plus, right? Clear? ওকে। ওকে, তাহলে আর একটা কোয়েশ্চেন দেখা যাক যে রকেট লসেস 200 কেজি পার সেকেন্ড, লসেস মাস মানে লসেস রকেট মাস লস করে কি রকম 200 কেজি পার সেকেন্ডে মাস লস করছে। আর যে গ্যাস বেরোচ্ছে সেই ইজেক্টেড গ্যাস ভেলোসিটি বলেছে 6000 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বের করতে বলেছে যে ফোর্স অন রকেট কত হবে। এরকম এরকম কোশ্চেন দেবে তোমাকে। তাহলে ফোর্স অন রকেট কি হবে? দেখো আমরা কোশ্চেন থেকে যে ইনফরমেশন পাচ্ছি সেই ইনফরমেশনগুলো কি কি, যে ডিএম বাই ডিটি ইজিক্যাল টু হচ্ছে 200 কেজি পার সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার তো? Yes, রকেট লস 200 কেজি পার সেকেন্ড বলেছে, তাহলে ডিএম ডিটি ইজিক্যাল 200 কেজি পার সেকেন্ড হচ্ছে। এবার ফোর্স সমান কত হবে? এফ ইজিক্যাল টু মাইনাস ইউ ডিএম বাই ইউ কত হচ্ছে এখানটায় 6000 মিটার পার সেকেন্ড, মাইনাস নিতে হবে মাইনাস ইউ, তাহলে হয়ে যাবে 6000 ইন্টু 200 নিউটন। সো ইজিক্যাল টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন। ক্লিয়ার? ক্লিয়ার তো? yes sir. ওকে, তাহলে আমাদের রকেট রিলেটেড যদি কোনো রকমের কোশ্চেন থাকে বা যদি কোনো প্রবলেম থাকে, তাহলে মানে আমরা পারবো করতে এরকম ধরনের কিছু কোশ্চেন থাকলে। একটাই ফর্মুলা হচ্ছে এরকম যে এফ যেটা অ্যাপ্লাই হয় সেটা হয় ইউ ডিএম বাই ডিটি, যেখানটায় ডিএম আর ডিটি হচ্ছে যে রেটে মাস চেঞ্জ হচ্ছে রকেটটার ডিউ টু কম্বানশন অফ ফুয়েলের জ্বালানি মানে জ্বলে যাওয়ার জন্য, গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য। আর ইউ যে হারে মানে যেই ভেলোসিটিতে গ্যাসটা মানে বাইরের দিকে ইজেক্ট হচ্ছে সেটার জন্য। ওকে, তাহলে এ পর্যন্ত কোনো কারোর কোশ্চেন আছে কি না? সবাই বুঝতে পেরে গেছো? Yes, sir. ওকে, তাহলে যেটা বলেছিলাম যে ইম্পালস অফ ফোর্স যখন আমরা ক্যালকুলেট করবো সেই রিলেটেড আমি একটা অঙ্ক তোমাদের করতে দিচ্ছি, মানে আমরা করবো এক্ষুনি। সেটা মানে কি কি হবে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ফোর্স ভার্সাস টাইমের গ্রাফ দেওয়া আছে। আমরা বলেছিলাম ফোর্স ভার্সাস টাইমের গ্রাফের আন্ডারে যে এরিয়াটা হয় সেইটাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম বা ইম্পালস অফ ফোর্স দেয়, তাই না? তাহলে তুমি এই গ্রাফটা দেখো, গ্রাফটা সবাই বুঝতে পারছো? গ্রাফটা দেখো, এইদিকে আছে ফোর্স মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ফোর্স, সেটা ইন নিউটন ইউনিটে আছে। আর ওই এক্স অ্যাক্সিস বরাবর আছে টাইম ইন সেকেন্ড ইউনিটে আছে। ওকে, তাহলে আমাদের গ্রাফটা শুরু হয়েছে দেখো -1 নিউটন থেকে শুরু হয়েছে। ওকে, দিয়ে 1 সেকেন্ড ধরে 1 নিউটন কাজ করেছে, এরকম করে একটা গ্রাফ আছে। এই গ্রাফটা থেকে কেউ বলতে পারবে যে চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টামটা কি হবে, কত হবে? ওকে, তাহলে আমরা আমার সঙ্গে করার চেষ্টা করো ধীরে ধীরে। তাহলে বলো তো, এই যে প্রথম পোর্শনটায় যেটা -1 থেকে 1 পর্যন্ত, তাহলে এই অঞ্চলটার যে এই এরিয়াটা কি হবে বলো তো? এই অঞ্চলের এটা কত হবে? হোয়াট উইল বি দ্য এরিয়া অফ -1 to 1 অঞ্চল, এই যে রিজনটা আছে, বলো তো কত হবে? So one হবে স্যার। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, অ্যান্সারটা হবে কিন্তু -1। দেখো কোনো সময় যখন এই যে এরিয়া ডাটা জিনিস শিখে রাখো, যখন কোনো রকমের গ্রাফের আন্ডারে যদি এরিয়া তোমাকে করতে বলে, তাহলে যদি সেই এরিয়াটা যদি বিলো দা মানে বিলো দ্য অ্যাক্সিস হয় তাহলে সেটা হবে নেগেটিভ, আর যদি আপার দ্য অ্যাক্সিস সেটা হয় পজিটিভ। ওকে, বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে যেটা 1 বলছো, 1 নয় অ্যাকচুয়ালি 1 কেন হবে? হাফ ইন্টু 1 ইন্টু 1 তো মাইনাস হাফ হবে, রাইট? মানে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল দিচ্ছে না, -1 to 1 একটা ট্রায়াঙ্গেল দিচ্ছে।
So we have to calculate the area of the triangle. Area of the triangle is basically half into base into height. So in this case height is equal to -1, height is equal to 1. তুমি এইভাবে ভাবতে পারো, বা তুমি নর্মালি যদি দেখো half into 1 into 1, তো you'll choose -half. ওকে, ক্লিয়ার না? আর যদি তুমি এমনি বেসের মানটা বসাও, বা বেসের মানটা 1 আর হাইটের মানটা বসতে হবে -1 হচ্ছে, তাহলে তুমি অলরেডি পেয়ে যাবে -half. ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। তাহলে এটা এই পোর্শনটার এরিয়াটা হচ্ছে -half নিউটন ইন্টু সেকেন্ড, রাইট? এবারে 1 to 3 সেকেন্ডের মধ্যে যে এরিয়াটা আছে সেটা কি হবে বলো দেখি। তার হোয়াট উইল বি এরিয়া পোর্শন 1 to 3, এই পোর্শনটার কত হবে বলো দেখি। এটা একটা রেক্টাঙ্গেল দিচ্ছে তাই না? তাহলে এর যে এর এরিয়াটা কত হবে? হ্যাঁ 4 হবে, 4 নিউটন ইন্টু সেকেন্ড। এটা +4 নিউটনের সেকেন্ড। তারপরে আবার একটা পাচ্ছি এই দিকে এরিয়াটা, এটা একটা ট্রায়াঙ্গেল একটা, তো ট্রায়াঙ্গেল এরিয়াটা হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো হাফ ইন্টু মানে হাফ ইন্টু 2 ইন্টু বেসটাও 2, তো 2 ইন্টু 2 হচ্ছিল -2 হচ্ছে তাই না? এরিয়াটা -2। আচ্ছা এই পোর্শনের যে এটা হবে 1 আর 1 আছে, তাহলে 1। ওকে, আর এই পোর্শনের এরপর পোর্শনটার যে এরিয়াটা হবে কত, হাফ ইন্টু বেসটা এখানটা 1 আর হাইটটা এখানে 1 হবে, বুঝতে পারলে? 6 to 7 এর যে ট্রায়াঙ্গেলটা আছে তার হাইট কি হবে বলতো? তার হাইটটা কিন্তু 1 হবে। এটা ক্লিয়ার তো? হ্যাঁ, তাহলে দেখো এই 6 থেকে 7 এর যে, হ্যাঁ বলো, -half। হ্যাঁ, তাহলে এটা -half, এটা -half, তাহলে -1। আর এই পোর্শনটা যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, যে নিচের দিকে যে ট্রায়াঙ্গেল পোর্শন গুলো আছে, এটা -half আর এটা -2, টোটাল হলো -3, রাইট? আর উপরে যে রেক্টাঙ্গেল গুলো আছে তার হচ্ছে একটা ছিল 4 আর আরেকটা ছিল হচ্ছে 1। তাহলে উপরের জন্য এরিয়াটা হলো 4 + 1 = 5, আর যে নিচের পোর্শনের জন্য হচ্ছে -3। তাহলে টোটাল তুমি কত পাবে? 2, রাইট? তাহলে কি হলো এখানটায় চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম কত হবে? 2 নিউটন সেকেন্ড। ক্লিয়ার? দেখো এরকম কোনো গ্রাফ দিতে পারে, গ্রাফ দিয়ে তোমার, তাহলে শুধু করে তোমাদের গ্রাফের আন্ডারে যে কতটা এরিয়া আছে সেটা তোমাকে বের করতে হবে। আর তোমাদের ক্ষেত্রে সেই যে গ্রাফগুলো দেওয়া থাকবে সেগুলো খুবই ফ্যামিলিয়ার গ্রাফ, যেমন তুমি জানো যেটা রেক্টাঙ্গেল বা স্কোয়ার বা ট্রায়াঙ্গেল এই ধরনের গ্রাফ দেওয়া থাকবে, যেখান থেকে তুমি সহজে বের করতে পারবে, তোমাকে অত ইন্টিগ্রেশন করতে হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই পর্যন্ত তাহলে নিউটনস ল রিলেটেড, লিনিয়ার মোশন রিলেটেড জিনিসগুলো কিন্তু আমাদের পড়া শেষ হলো। তো এরপরে আমরা দেখবো যে সার্কুলার মোশন, মানে কোনো একটা মোশন যদি একটা সার্কুলার পথে হয়, কোনো একটা পার্টিকেল যদি মুভ করে ইন সার্কুলার অরবিট বা সার্কুলার পাথ, তাহলে তার মোশনটাকে বলবো আমরা সার্কুলার মোশন। তো এই সার্কুলার মোশনের ক্ষেত্রে তার রিলেটেড কিছু টার্ম, তার ক্ষেত্রে কি রকম মানে ভেলোসিটি কি হতে পারে, ডিসপ্লেসমেন্ট কি, সেগুলো আমরা নেক্সট আফটারে আলোচনা করছি। ওকে, তাহলে এখানে আলোচনা করবো তাহলে কি সার্কুলার মোশন আলোচনা করতে চাইছি। তো সার্কুলার মোশন অ্যাকচুয়ালি কি বলছে, ইফ এ পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ, মানে অরবিট বলা আছে, পাথ বলাটা বেটার। তো পাথ উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, মানে একটা পয়েন্টের রেসপেক্টে সার্কুলার অরবিট ঘুরছে, মানে পয়েন্ট থেকে ডিস্টেন্স সবসময় ধরো আর ডিস্টেন্সে আছে, যেটা সার্কুলার পাথের যে রেডিয়াস সেইখান থেকে সার্কুলার পথে মানে মুভ করছে, এরকম মোশনকে বলা হবে সার্কুলার মোশন, অর বলা যেতে পারে রোটেশনাল মোশন। ওকে, তাহলে রোটেশনাল মোশন ক্ষেত্রে দেখো একটা অ্যাক্সিস থাকে, মানে যে অ্যাক্সিসের রেসপেক্টিভ ব্যাপারটা ঘুরছে। যেমন তুমি যদি দেখো একটা দরজা যখন ঘুরছে, তাহলে দরজার যেখানে মানে ফিক্স করা থাকে, তাহলে সেটাই হচ্ছে এই দরজাটার হচ্ছে অ্যাক্সিস, যেটাকে ফিক্স করে ঘুরছে। বা তুমি যখন একটা ঢিলকে, স্টোনকে দড়ি দিয়ে বেঁধে হাতে ঘোরাবে, তাহলে তোমার এই মানে হাতকে যে আঙুলে বেঁধে ঘোরাবে, সেটাই হবে ওই ঢিলটার মানে অ্যাক্সিস অফ রোড, মানে অ্যাক্সিস অফ রোটেশন। তুমি বুঝতে পারলে? আর একটা জিনিস বুঝতে হবে যে এটা যেহেতু একটা সার্কুলার পাথ, তাহলে বলো তো এটা কোন ডাইমেনশনাল মোশন হবে, 2D না 3D নাকি 1D? আমরা বলছি সার্কুলার মোশন, তাহলে এটা কোন ডাইমেনশনাল মোশন হবে?
ওয়ান ডাইমেনশনাল মোশন নাকি টু ডাইমেনশনাল মোশন নাকি থ্রি ডাইমেনশনাল মোশন? বলো দেখি, বলতে পারবে কেউ যে এটা কি ডাইমেনশন? টু ডাইমেনশনাল মোশন হবে। তাহলে একটা প্লেন থাকবে, এটা যে প্লেনের যেই প্লেনের উপরটা ঘুরছে সেই প্লেনকে বলা হবে প্লেন অফ রোটেশন। ক্লিয়ার? তাহলে একটা সার্কুলার মোশন, একটা টু ডাইমেনশনাল মোশন। হ্যাঁ বলো, কি কি কিছু বলছো? হ্যালো? না না স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, তাহলে প্লেন অফ রোটেশনটা বুঝতে পারলে। যাই হোক, তাহলে আমাদের যেমন করে আমাদের দেখো, যখন আমরা লিনিয়ার মোশন পড়েছিলাম তখন লিনিয়ার মোশনে যখন আমি একটা পার্টিকেলের যেমন ডিসপ্লেসমেন্টটা বের করেছে, পার্টিকেলটা কোনখানে আছে বোঝানোর জন্য একটা কোঅর্ডিনেট দরকার হতো, তাই না? তো পার্টিকেলটা এক্স কোঅর্ডিনেটে আছে, পার্টিকেলটা ওয়াই কোঅর্ডিনেটে এই পজিশনে আছে। সেরকমই সার্কুলার মোশনের ক্ষেত্রেও একটা পার্টিকেল কোন জায়গায় আছে সেই পজিশনকে বোঝানোর জন্য আমাদেরকে একটা কোঅর্ডিনেট নিতে হবে। যে কোঅর্ডিনেটকে বলবে ইন দিস কেস বলবে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। কি কোঅর্ডিনেট বলা হবে? অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। তো তাহলে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট, সেটা কি? তাহলে তুমি একটা ছবি দেখে নাও, এখানটা একটা সার্কেল আঁকা হয়েছে, যে সার্কেলটা একটা পি হচ্ছে ফিক্সড রেডিয়াস, যেটা একটা ইনিশিয়াল পয়েন্ট, পি পয়েন্টটা। সেখান থেকে একটা পার্টিকেল মানে ওই দিকে ঘুরছে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে সেটা এ পয়েন্টে পৌঁছালো, ঠিক আছে? সেই পয়েন্টে পৌঁছালো, তখন ও সেন্টারে মানে এ এ হচ্ছে এই ফিক্সড পয়েন্ট পি এর রেসপেক্টে সেন্টারে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, ধরলাম তোমরা পড়েছো তো ট্রিগোনোমেট্রি একটু মানে তোমরা পড়েছো কি ট্রিগোনোমেট্রি, মানে সাইন থিটা কস থিটা এইসব জিনিসগুলো একটু জানো? ইয়েস স্যার পড়েছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে থিটা একটা বুঝতে পারছো, অ্যাঙ্গেলকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই যে Yes, sir. এই থিটা যদি আমরা বলে দেই, থিটা যদি আমরা বলি 30 ডিগ্রি, তাহলে তুমি বলতে পারবে যে এটা পুরো সার্কেলের মধ্যে কোনখানে আছে। যদি আমরা 90 ডিগ্রি, তাহলে কোনখানে আছে, যে কোনো একটা পয়েন্ট আমরা ইনিশিয়ালি বলে দিই। তাহলে দেখো, এই সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনো পার্টিকেল কোথায় আছে যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমরা বলতে পারবো কি করে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে, তাই না? কোন অ্যাঙ্গেলে পার্টিকেলটা আছে। ক্লিয়ার পর্যন্ত? তাহলে Yeah. অ্যাঙ্গেলটা এখানটা হবে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। ক্লিয়ার? এবার যেমন তাহলে বুঝতে পারলে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। এবার অ্যাঙ্গেলকে কিন্তু মেজার করার একটা ব্যাপার আছে। তাহলে অ্যাঙ্গেলকে মেজার করলে অ্যাঙ্গেল পজিটিভ, যেমন করে দেখো, যদি আমরা অরিজিন থেকে ডান দিকে যাই তাহলে আমরা আমরা নিতাম এক্সটাকে পজিটিভ নিতাম, প্লাস এক্স নিতাম পজিটিভ। আর যদি বাম দিকে যেতাম তাহলে নিতাম নেগেটিভ, রাইট? সেরকমই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা উপর দিকে যেতাম তাহলে পজিটিভ নিতাম, নিচের দিকে নেগেটিভ নিতাম, তাই না? একটা অ্যাক্সিস। সেরকমই এই কোঅর্ডিনেট ও অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু মেজারমেন্ট করার জন্য আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, যদি মোশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ গেলে তো হয়, স্যার নেগেটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ পজিটিভ ক্লকওয়াইজ হবে। গেলে হ্যাঁ ক্লকওয়াইজ গেলে নেগেটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ হবে। ঠিক কথা একদমই। তাহলে যদি এই ক্ষেত্রে দেখো, এই যে এ থেকে পি থেকে এ তে গেছে, এই ক্ষেত্রে যে কোঅর্ডিনেটটা হবে কি? প্লাস থিটা, রাইট? আর যদি এরকম এ থেকে পি দিকে আসতো তাহলে হতো মাইনাস থিটা। ক্লিয়ার? বুঝে গেছো তাহলে? ভালো কথা। Yes, তাহলে sir. এবারে আমরা চলে যাব যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি জিনিস। তাহলে হোয়াট ইজ দ্য কল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? যেমন করে আমাদের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পড়েছি আমরা। ধরো একটা পার্টিকেল এ থেকে বি দিকে গেল, তারপর বি থেকে সির দিকে গেল, মানে ধরো এ থেকে বি দিকে গেল ইস্ট ডিরেকশনে, তারপর বি থেকে সির দিকে গেল নর্থ ডিরেকশনে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হলো আমরা কি করে বের করতাম? আমরা বের করতাম এ থেকে ডাইরেক্ট সি থেকে আমরা যদি মানে শর্টের যে পাথটা সেটাই হতো ডিসপ্লেসমেন্ট। যেমন এরকম করে যদি একটা পাথে যেত, এ থেকে একটা জিগজাগ পাথে যেত যদি, তাহলে আমাদের কি করে বের করতাম? ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে আমরা যোগ করতাম একটা মানে ভেক্টর দিয়ে, সেই ভেক্টরটাই দিত ডিসপ্লেসমেন্ট। সেরকমই তো লিনিয়ার যেমন ডিসপ্লেসমেন্ট আছে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট, সেরকমই অ্যাঙ্গুলার বা সার্কুলার মোশনের ক্ষেত্রেও একটা ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টকে বলা হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? তাহলে একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, যে আমরা যখন লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে জিনিসগুলো পড়েছি, লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেমন করে ডিসপ্লেসমেন্ট পড়েছি, ভেলোসিটি পড়েছি, অ্যাক্সিলারেশন পড়েছি, মোমেন্টাম পড়েছি, সেরকমই সার্কুলার মোশনের ক্ষেত্রেও, মানে পরে সার্কুলার মোশনটা আমরা তো একটা
কেস যখন তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে রোটেশনাল মোশন, যখন পড়বে রোটেশনাল মোশন, তাহলে সেগুলো সেইখানেও মানে এই যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, মানে এর যে করসপন্ডিং জিনিসগুলো, যেমন এখানে ভেলোসিটি আছে, ওখানটায় ভেলোসিটি বলতে কি ভেলোসিটি থাকবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানটায় ডিসপ্লেসমেন্ট আছে, সেখানে যদি ডিসপ্লেসমেন্ট থাকে তাকে কি বলা হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে এদের একটা ওয়ান টু ওয়ান করসপন্ডিং আছে, যাকে বলা হয় অ্যানালজিক্যাল রিলেশন আছে, অ্যানালজিক্যাল রিলেশন। হ্যাঁ, সেরকমই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যেমন করেছিল, সেরকমই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টও একটা জিনিস থাকবে। তো সেটা 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 বুঝতে গেলে তোমাদেরকে জানতে হবে, ধরো একটা পয়েন্ট পি থেকে ইনিশিয়ালি একটা পয়েন্ট পি থেকে এ তে আছে, একটা পয়েন্ট এ থেকে শুরু করেছে, এখানটার এ পয়েন্টটা তার সেন্টারের সঙ্গে অ্যাঙ্গেল করেছে θ1, আর বি পয়েন্টটা মানে এই পার্টিকেলটা এ থেকে বি দিকে যাচ্ছে একটা টাইমের পরে, তাহলে বি পয়েন্টটা পি এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে θ2, মানে পুরোপুরি মানে বুঝতে পারলে ছবিটা বুঝতে পারবে যে এ থেকে বিতে θ1 কোনটা হচ্ছে আর θ2টা হচ্ছে কোনটা হচ্ছে বি, মানে অ্যাঙ্গেল বি ও পি যদি এটা ও নিতাম মাঝখানে সেন্টারটাকে, তাহলে বি ও পি হতো θ আর অ্যাঙ্গেল এ ও পি হতো θ1। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, বলছে এই যে দুটো অ্যাঙ্গেলের যে চেঞ্জ, মানে যতটা অ্যাঙ্গেল শিফট করলো এ থেকে বি যার জন্য, সেটাই হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সেটা আমরা কি করে পাবো, তাহলে অ্যাঙ্গেল দুটাকে মানে বাদ দিতে হবে, সাবস্ট্রাকশন করতে হবে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে θ2 - θ1। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এখানটা বলছে ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে ডেফিনেশন কি বলবে, অ্যাঙ্গেল বিটুইন ফাইনাল and initial position will called as angular displacement. Clear? Yes, sir. clear. বুঝতে পারলে? ওকে, এবারে আমাদের ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেল আমরা কি করে মেজার করব। তোমরা জানো অ্যাঙ্গেল কি করে মেজার করা যায়, মানে সেটা তো আমরা জানি যে তুমি যদি কম্পাস দিয়ে মেজার করো সেটা আলাদা ব্যাপার। আমি বলছি যে অ্যাঙ্গেল একটা কোনো একটা মানে একটা যদি আর্ক লেন দেওয়া থাকে, মানে কোনো বৃত্তচাপ থাকে, তাহলে তার অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা কি করে পাবো। যদি তোমরা জানো তাহলে বলো, নাহলে আমি বলছি। জানো তুমি অ্যাঙ্গেল কি করে পাওয়া যায়? স্যার করেছিলাম ক্লাস 10-এ, ভুলে গেছি। ওই আর্কের লেন্থের সঙ্গে কিছু একটা ছিল, ভুলে গেছি। হ্যাঁ, আর্ক লেন বাই রেডিয়াস, আর্ক লেন বাই রেডিয়াস। কারণ এটা সহজে মনে রাখার জন্য দেখো, আচ্ছা বলো তো, একটা বৃত্তের ক্ষেত্রে যদি বৃত্তের রেডিয়াস আর হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে, মানে সার্কামফারেন্স কত হবে, 2 পাই আর না? আচ্ছা, এটা যদি বৃত্তের যদি দেখি, একটা বৃত্তের মধ্যে কতটা অ্যাঙ্গেল থাকে বলো তো, একটা পুরো বৃত্তের মধ্যে, পুরো কমপ্লিট বৃত্তের মধ্যে কি পুরো অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকে কত, মানে বুঝলাম না স্যার, মানে ইংলিশ টার্মটা সরি সার্কেলের মধ্যে কি পরিমাণ অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান, তাই না? তাহলে আমরা দেখলাম একটা সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, আর তার যে অ্যাঙ্গেল হচ্ছে সেটা হচ্ছে 2 পাই, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি 2 পাই আর থেকে যদি আমরা আর ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 2 পাই। সেটা একটা থেকে তুমি বলতে পারবে যে অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি আর্ক লেন্থ বাই রেডিয়াস। বুঝতে পারলে? তাহলে যেটুকু পোর্শনে যদি আমরা দেখি এ থেকে বি দিকে যাচ্ছে, তাহলে এ থেকে বি দিকে গেলে যে পরিমাণ আর্ক লেন্থ সেটা হচ্ছে এ বি, এইটুকু যে আর্ক লেন্থটা, তাহলে বাই রেডিয়াস করলে পাওয়া যাচ্ছে আমরা অ্যাঙ্গেলটা, যে বি ও এ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। ওকে, বুঝতে পারলে? থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই আর। ওকে, ক্লিয়ার? যেমন করে ফর ফুল সার্কেল arc length is equal to 2 pi r, so theta is equal to 2 pi r by r is equal to 2 pi radian. Okay, ঠিক আছে? So we can measure the angle by arc length by radius, আমরা অ্যাঙ্গেল মেজার করতে পারবো। ফাইন। তাহলে আচ্ছা, এখান থেকে বলো তো যে হোয়াট উইল বি দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ডাইমেনশন কত হবে? স্যার অ্যাঙ্গেলে কোনো ডাইমেনশন হয় না স্যার। কেন হয় না? সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। আর্ক লেন্থ আর রেডিয়াস, আর্ক লেন্থ অলসো কোয়ান্টিটি, মানে রেডিয়াসের একটা লেন্থের কোয়ান্টিটি, তাই না? আর রেডিয়াসের লেন্থের কোয়ান্টিটি। হ্যাঁ, তো যদি একটা সেম কোয়ান্টিটি যদি আমরা মানে ডিভাইড করে কিছু বের করি, তাকে তার ডাইমেনশন হয় না। যেমন অ্যাঙ্গেল, যেমন আমরা তোমরা করবে প্র্যাকটিক্যালে, যেটা হচ্ছে
ইয়ে বলে না স্পেসিফিক গ্র্যাভিটি, যাকে বাংলা বলে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রেও তার কোনো ডাইমেনশন হয় না। ওকে, যাই হোক, তাহলে আমাদের অ্যাঙ্গেলের ডাইমেনশন হয় না। হ্যাঁ, কি কি বলো, কি কারণ না? বলছি স্যার স্ট্রেন। Hello? কি কি বললাম, পাচ্ছি শুনতে। স্ট্রেন স্যার, স্ট্রেন, STRAIN। আমি ঠিক বুঝতে পারলাম না। যদি আরেকটা কোয়ান্টিটি যার ডাইমেনশন যেটা আমি তো বলছি, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বুঝতে পারলে, লাইটে যখন চারটা পড়বে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজিক্যাল টু হয় ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি মিডিয়াম, মানে যেখানে কোনো বা ইয়ার মিডিয়াম, ডিভাইডেড বাই ভেলোসিটি অফ দ্য লাইট ইন দ্যাট, মানে যে ডেন্সার মিডিয়ামে। মিডিয়াম, হ্যাঁ, সেই জন্য তুমি সেখান এয়ার থেকেও মিডিয়াম তুমি বা দেখতে ডেন্সার পাচ্ছ। মিডিয়াম। সেটা না, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই ভেলোসিটি অফ দ্য লাইট ইন দ্যাট মিডিয়াম, যে মিডিয়ামের আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাইছি। তো সেই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলসো এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, ফাইন। তো তাহলে আমরা ফ্রম এক্সপ্রেশন আমরা এটা বলতে পারি যে অ্যাঙ্গেল ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অলদো ইটস হ্যাজ, এর একটা কিন্তু ইউনিট আছে, তবু কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, এর ইউনিটটা কি? ডিগ্রি বলে, ডিগ্রিও বলে, কি বলে, আবার ডিগ্রিও বলা যায়, আবার রেডিয়ানও বলা যায়। ওকে, এই যে অ্যাঙ্গেলের যে ইউনিট রেডিয়ান, সেটা কিন্তু অ্যাঙ্গেলের এসআই ইউনিট, রাইট? ইয়েস স্যার। ওকে, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। তো হোয়াট উইল দ্য মানে রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, ডিগ্রি আর রেডিয়ান মধ্যে রিলেশন কি সেটা দেখে নাও। যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলা হয় পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয় পাই বাই 180 রেডিয়ান। ওকে, 1 ডিগ্রি ইজ 180 ইজ পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে সেইখান থেকে এই যে কয়েকটা জিনিস আমি লিখেছি, তোমরা হয়তো জানোই, তাও এটা মনে রাখবে। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে দেখবে পাই বাই 6 রেডিয়ান। 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে Yes. পাই বাই 3 রেডিয়ান। 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে পাই বাই 2 রেডিয়ান। আর 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে পাই বাই 4 রেডিয়ান। ক্লিয়ার? ওকে, Yes, sir. আচ্ছা, তাহলে কেউ বলতে পারবে যে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা বললাম, এ থেকে বি এর দিকে, বি এর মানে যার জন্য যতটা অ্যাঙ্গেল শিফট করলো, বা অ্যাঙ্গেল বিটুইন ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট পজিশন, তাহলে বলতো এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? কি মনে হয় তোমাদের? যেমন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমরা জানি ভেক্টর কোয়ান্টিটি, তাই তো, ডিরেকশন থাকে একটা। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? কারণ স্যার তো ম্যাগনিটিউড আছে। ভেক্টর কোয়ান্টিটি, বলো, কে বলছো? ম্যাগনিটিউড একটা ডিরেকশনও আছে। ডিরেকশনটা কোন দিকে তোমরা জানো? ডিরেকশন কোন দিকে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন? হ্যাঁ, যে বলে তো ঠিক আছে, যদি না বলতে আমি পরে আলোচনা করছি। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। আমরা দেখছি কি ধরনের ভেক্টর এটা। তাহলে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাকে একটা টার্ম, মানে তাকে একটা পোরশন, মানে তাকে একটা ক্যাটাগরিতে ফেলা যায়। ক্যাটাগরি অফ ভেক্টর দেখা যায় ডিরেকশনের রেসপেক্টে, তাকে দু ধরনের ভেক্টর হয়, একটা হচ্ছে পোলার ভেক্টর, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, যেটা পোলার ভেক্টর, দেখো যে উইথ নেচার অফ ডিরেকশন এটা কি ভেক্টর ক্যান বি অ্যাক্সেল ডিভাইডেড ইনটু টু পার্টস, এটা অ্যাক্সিয়াল ভেক্টর। আর যদি বলা হয় হোয়াট উইল বি দ্য পোলার ভেক্টর, পোলার ভেক্টর কিরকম হবে? যেমন ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, ফোর্স, এইসবগুলো সব হবে কি ভেক্টর? পোলার ভেক্টর। তো পোলার ভেক্টর চিনবে কি করে? তাহলে হাউ উইল মানে নো হোয়াট ইজ পোলার ভেক্টর? পোলার ভেক্টর বলে ডিফারেন্ট ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট আছে। দেখো একটা ডিসপ্লে যখন তুমি দেখছো, তার একটা ইনিশিয়াল পয়েন্ট আছে না, যে যখন তুমি এ টু বি দেখছো, তাই না, এ টু বি, এ থেকে স্টার্ট হচ্ছে, এ থেকে বি, এই থেকে যে সি শেষ হচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে পোলার ভেক্টর বলে এরকম ভেক্টরকে। বাট তুমি অ্যাক্সেল ভেক্টর দেখো, যদি তুমি বি থেকে এর দিকে গেলেও যে যে যেদিকে ডিরেকশন হচ্ছে, আবার বি থেকে যদি সি এ যায়, অন্য একটা পয়েন্ট যদি আমরা ওই সার্কেলের উপরে নেই, তাহলেও সেই ভেক্টর ডিরেকশনটা একই দিকে থাকছে। সেটা কোন দিকে থাকছে না, অ্যাক্সিস বরাবর। বুঝতে পারলে? তো এই ধরনের ভেক্টরকে বলা হবে অ্যাক্সিয়াল ভেক্টর। আর যেদিকে অ্যাক্সিস থাকে সেদিক বরাবরই ওটা অ্যাক্ট করে। ওকে, ভেক্টরের আরো অনেক ডেফিনেশন হয়, অনেক রকমের ভেক্টর আছে, যেমন ইকুয়াল ভেক্টর, ইউনিট ভেক্টর, এইসবগুলো আমরা পরবর্তীকালে পড়বো। তোমাদের কি মানে এগুলো কোনো ক্লাস আছে, এগুলো কোনো?
ভেক্টর শুভ স্যার হচ্ছে আমাদের স্টার্ট করেছিলেন, ওটা ভেক্টর রিমেডিয়াল ক্লাস, ইউনিট, প্যারালাল, অ্যান্টি প্যারালাল এগুলো পড়েছিল, ইকুয়াল, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে ইকুয়াল, তাহলে সেই ভেক্টর তুমি তাহলে পড়েছো, তাহলে আরো পরবর্তীকালে পড়বে। যাই হোক, তাহলে আমাদের ভেক্টর তোমাদের আইডিয়া হলো, তাহলে দু ধরনের ভেক্টর, একটা হচ্ছে পোলার ভেক্টর, একটা অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, অ্যাক্সিয়াল ভেক্টর আমরা বললাম যেটা ভেলোসিটি, ফোর্স, মোমেন্টাম, ডিসপ্লেসমেন্ট, ইডিসি, সরি পোলার ভেক্টর এগুলো। আর অ্যাক্সিয়াল ভেক্টর ক্ষেত্রে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইডিসি। ক্লিয়ার? এবারে তাহলে আমরা তো জেনে নিয়েছি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ এ অ্যাক্সিয়াল ভেক্টর, ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিরেকশনটা কি করে আমরা জানতে পারবো? দেখো, রাইট হ্যান্ড রুল ডিরেকশনের জন্য কি বলতো, রাইট হ্যান্ড রুল করতে পারো, বা রাইট হ্যান্ডেড স্ক্রু রুল মানে ভাবতে পারো। ওকে, দেখো রাইট হ্যান্ড রুলের ছবিটা আমি এঁকেছি। দেখো তুমি একটা যদি মানুষের হাত হয়, যেদিকে ঘুরছে, মানে পার্টিকেলটা যেদিকে ঘুরছে, যদি তুমি হাতের যে আঙ্গুলগুলোকে যদি আমরা সেই রকম দিকে মানে মানে মুড়ে দিই বা ভাঁজ করার চেষ্টা করি আঙ্গুলগুলোকে, তাহলে রাইট হ্যান্ডের যে থাম্ব আছে সেটা যেদিকে ডাইরেক্টেড থাকবে সেটাই হবে অ্যাক্সিয়াল ভেক্টর ডিরেকশন। বুঝতে পারলে? বুঝতে পারলে না? মানে যেই আঙুলগুলো যেই দিকে মুড়ে থাকবে ওই দিক থেকেই রোটেশনটা হবে, তাই তো? হ্যাঁ, ওইদিকে রোটেশনটা হবে। যদি এরকম রোটেশনটা হয়, তাহলে থামটা যেদিকে ডাইরেক্টেড থাকবে সেটাকে বলা হবে ওই অ্যাক্সিয়াল ভেক্টর ডিরেকশন। মানে তুমি দেখো, যদি হাতটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে মানে মুড়ি, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ভাঁজ করি, মানে হাতের আঙ্গুলগুলো, তাহলে দেখবে যে মানে বুড়ো আঙ্গুলটা মানে থামটা সেটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আছে। হ্যাঁ, তাহলে এটা হবে কি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কি হলো, কোন দিকে হবে, আপার ডিরেকশন। আর যদি মানে ডাউন মানে যদি হচ্ছে ক্লকওয়াইজ তাহলে হবে ডাউনার ডিরেকশন। তুমি দেখো ছবি একটা সার্কেল লিখেছি আমরা, সার্কেল ডিরেকশনটা দেওয়া আছে। দেখো এখানটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন নিয়েছি, তাহলে তুমি এরকম হাতটাকে মোড়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে থামটা বাইরের দিকে বেরিয়ে আছে। তাহলে অ্যাক্সিয়াল মানে, তাহলে এক্ষেত্রে হবে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হবে কোন দিকে, আপওয়ার্ড। মানে যে খাতার প্লেন আছে, যে পিডিএফটা প্লেন, যে মোবাইলের প্লেন ধরে রাখছো তুমি, মোবাইলের প্লেনের সঙ্গে আপওয়ার্ড ভাবে উপরের দিকে, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড। ওকে, বুঝতে পারলে কি বলে না? ইয়েস স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে থাম্ব রুলটা যেটা বা এই যে স্ক্রু রুলটা যেটা, ওটা স্যার এটা আছে না, ভেক্টর আছে না? হ্যাঁ, বলো বলো বলো। বলছি স্যার, এই যে রাইট হ্যান্ড থাম্ব রুল যেটা, এটা বা এই যে স্ক্রু এর রুলটা যেটা, এটা স্যার এটাও আছে না, ভেক্টরেও আছে না? হ্যাঁ, ভেক্টরই আছে তো। ভেক্টরের যে আমরা, তুমি ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়েছো? ভেক্টরের ক্রস প্রোডাক্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভেক্টরের ক্রস প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট যেরকম তো থাকে, সেই যে ক্রস প্রোডাক্টের যে রুল যেটা হয়, যে এ ক্রস বি যখন ভেক্টরে আমরা ক্রস প্রোডাক্ট করলে তো একটা ভেক্টর প্রোডাক্ট বলে ক্রস প্রোডাক্টকে, মানে ক্রস প্রোডাক্ট করলে তুমি একটা ভেক্টর পাবে, আর ডট প্রোডাক্ট হ্যাঁ করলে স্যার। তুমি একটা স্কেলার কোয়ান্টিটি পাবে। তাহলে তুমি যখন ক্রস প্রোডাক্ট করবে, যখন তুমি ভেক্টর কোয়ান্টিটি পাবে, তাহলে ডিরেকশন থাকবে। তার ডিরেকশনটা বোঝার জন্য কোন দিকে থাকবে সেটা দিয়ে আমরা এই রাইট হ্যান্ড স্ক্রু বা রাইট হ্যান্ডের রুল লাগাতে পারি। আচ্ছা, রাইট হ্যান্ডের স্ক্রুর নিয়মটা বলে দিই। মানে যদি তুমি একটা স্ক্রুকে খোলার চেষ্টা করো, যেমন করে খুলবে, তুমি স্ক্রুকে খোলার জন্য তুমি ডান হাতে যদি স্ক্রু ড্রাইভার ধরো, মানে রাইট হ্যান্ডে যদি স্ক্রু ড্রাইভার ধরো, তাহলে যেদিকে ঘোরালে স্ক্রুটা ঘুরে মানে সামনে দিকে খুলে আসবে, তাহলে সেটাই হবে। যদি দেখো এমন ঘোরালে, তাহলে স্ক্রুটা খুলছে, মানে কি স্ক্রুটা সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে সেটাই হবে। মানে যদি সেরকম ভাবে ঘোরাও, তাহলে তার অ্যাক্সেল ভেক্টর ডিরেকশনটা হবে আপওয়ার্ড। মানে এক্ষেত্রে যেদিকে ঘোরাবে সেটাই হচ্ছে তার মোশন হবে। আর স্ক্রুটা যদি ভেতর দিকে যায়, তাহলে হবে মানে স্ক্রুটা যেদিকে যাবে সেটাই হবে অ্যাক্সেল ভেক্টরের ডিরেকশন হবে। মানে রাইট হ্যান্ড স্ক্রুর ক্ষেত্রে বলছি। ওকে, বুঝতে পারলে? যাই হোক, ইয়েস স্যার। তাহলে আমাদের এ পর্যন্ত বুঝতে পারলে যে অ্যাক্সেল ভেক্টরের মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিরেকশন। ওকে, তাহলে আমাদের ওটা আমরা দেবো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি কোনো রকমের রিলেশন আছে সেটা আমরা দেখতে চাই। দেখো, আমরা পড়লাম যখন অ্যাঙ্গেল মেজারমেন্ট করলাম, তখন দেখলাম বেসিক্যালি আর্ক লেন্থ বাই রেডিয়াস। তাহলে কোনো একটা পার্টিকেল যদি এ থেকে বি দিকে যায়, ছবিতে দেখে নাও অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তো অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ মানে এ বি, আর রেডিয়াস হচ্ছে আর। এবার আর্ক লেন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে এ বি, সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট।
ওকে, এ থেকে বি দিকে যাচ্ছে। কোনো কারো কারো কোনো কোনো কনফিউশন আছে? এ থেকে বি দিকে যাচ্ছে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাই এস, এস লিখছি আমরা। ওকে, আর এবারে তাহলে লিখতে পারছি যে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, তাহলে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আর ইয়েস স্যার। থিটা, এস হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর রেডিয়াস, থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল। তাহলে এটাই হচ্ছে বিটুইন অ্যাঙ্গুলার এন্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন। ওকে, তো দেখো একটা কিন্তু বলছি যে নোটেড দ্যাট যে এস, দেখো এ থেকে বি এর দিকে যে ডিরেকশনটা হবে, আমাদের ক্ষেত্রে জানি যে ডিসপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি এ থেকে বি এর দিকে যে শর্টেজ ডিসটেন্স হয় সেটা হয়, তাই না? তাহলে এ থেকে বি এর দিকে একটা যদি আর্ক লেন্থ দেখো, তুমি তো একটা কার্ভ লাইন পাবে, তাই না? তাই না, কার্ভ লাইন পাবে তো। তাহলে কার্ভ লাইন পেলে তো সেটা তো আর ডিসপ্লেসমেন্ট হবে না। তাহলে বলতে যাচ্ছি যেটা, এটা মনে রাখবে যে এই যে জিনিসটা যেটা বলছি আমরা এস ইজিক্যাল টু আর থিটা, এখানে ডিসপ্লেসমেন্টের বদলে তুমি যদি বেশি ডিস্টেন্স বলো তাহলে ব্যাপারটা অনেকটাই বেশি সুইটেবল হবে এই ক্ষেত্রে। বুঝতে পারলে কি পারলে না? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। কারণ স্যার ওটা তো কার থেকে আমরা হ্যাঁ ডিসপ্লেসমেন্ট বলতে যেন ডিস্টেন্সই বলছি এখানে। হ্যাঁ, এখানে আমরা ডিস্টেন্স বলি, ডিস্টেন্স কার হতে পারে, কোনো অসুবিধা নেই, সেই জন্য এরকম করছি। তাহলে এমনি এটা লিখে রাখবে যে এবার মনে রাখবে, আবার মনে রাখবে যে এই যে রিলেশনটা কিন্তু একটা স্কেলার, মানে স্কেলার রিলেশন, এই দুটোই ভেক্টর কোয়ান্টিটি কিন্তু সবগুলোই, আর ভেক্টর কোয়ান্টিটি, রেডিয়াস ভেক্টর কোয়ান্টিটি, মানে এর কোন দিকে ডিরেকশন হয়, রেডিয়াস ডিরেকশনটা কোন দিকে হয়, সবসময় সেন্টার থেকে বাইরের দিকে, রাইট? সেন্টার থেকে মানে কোন কি বলে, সেন্টার থেকে বাইরের দিকে হবে তার হচ্ছে। হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে এবি টা তো মানে একটা কার্ভ লাইন হয়ে যাচ্ছে, তাহলে স্যার এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি করে হবে? হ্যাঁ, সেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে না, মানে যেখানটায় তুমি তাহলে ডট করলে তো একটা তো লাইন পাবে, সেটা তো আর মানে অ্যাঙ্গেলের যে ডেফিনেশন অনুযায়ী তো তাহলে আমরা লিখতে পারবো না। তাহলে এই যে আর্ক লেন্থটাকে আমরা ডিস্টেন্স বললে বেশি ভালো বলতে পারি। বুঝতে পারলে? আর যদি তুমি খুবই ছোট অংশে দেখো, তুমি স্মল এরিয়াতে দেখো, তাহলে দেখবে স্মল অঞ্চলের মধ্যে যদি স্মল এরিয়া নাও, তাহলে এই আর্কটা মানে যে কার্ভ লাইনটা কিন্তু স্ট্রেট লাইন হয়, তাই না? আমাদের একটা যখন একটা সার্কেলের মধ্যে তুমি ছোট অংশ তুমি নাও, সার্কেলের যদি সার্কামফারেন্সের উপরে, তাহলে ওটা একটা স্ট্রেট লাইন হবে, তাই না? তাই যেমন করে আমরা এই যে আর্থটাকে আমরা মানে কেন সমতল দেখি কেন, মানে কারণ আমরা দেখতে পাই আর্থের একটা বড় একটা রেডিয়াস, বড় একটা স্পিয়ার, তার ছোট অংশ দেখতে পাই, তার জন্য আমাদের মনে হয় এটা একটা সমতল ভূমি, রাইট? কি সমতল তো নয়। সেরকম যদি তুমি ছোট অংশ দেখো, যদি আমরা কল্পনা করতাম, তাহলে ব্যাপারটা যে থিটা আর এস তুমি লিখতে পারতে। যদি তুমি বড় অংশ দেখো, যদি এ আর বি যদি একটা বড় অংশ নিয়ে নাও, তাহলে সেটা একটা কার্ভ লাইন চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে আমাদের এন বি, যেটা আমরা হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখি যে নোটেড বিলো বলে, একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আছে এস কে তুমি ডিস্টেন্স বলতে পারো, তাহলে বেশিটাই বেশি বেশি কনভিনিয়েন্স হবে যদি তুমি ডিসপ্লেসমেন্ট বলো তার থেকে। ওকে, বাট বুঝতে পারলে? খুবই ছোট অংশ এরিয়া যদি খুব ছোট হয়, তাহলে ওই কার্ভ লাইনটাই হচ্ছে লিনিয়ার লাইন হয়ে যাবে, তখন ওটাই হচ্ছে এ থেকে বি লাইনটাই ওটা ডিসপ্লেসমেন্ট দেবে। আর যেহেতু অনেক বড় নিলে কি হবে, ওটা ডিস্টেন্সই বোঝালে খুব ভালো বোঝানো যাবে। যেমন করে একটা আর্ট রিলেশন তোমাকে বলছি যে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, সেইখান থেকে আমরা দেখেছিলাম যদি একটা পুরো সার্কেল যদি আমরা কভার করি, তাহলে দেখো তার ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? ডিসপ্লেসমেন্ট জিরো যদি সার্কেল আমরা পুরো কমপ্লিট করি, কিন্তু কিন্তু ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্সে কত হবে, 2 পাই আর হবে, তাই না? ইয়েস স্যার, ইয়েস। বুঝতে পারলে? এরকম হচ্ছে ব্যাপার। তো তাহলে আমাদের যে বক্তব্য অনুযায়ী তুমি দেখতে পাও যে যে লিনিয়ার বলছি ডিসপ্লে কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে ডিরেকশন। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা কোনো সার্কুলার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা হবে কি রকম, কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট যদি টানো, তুমি একটা সার্কুলার পয়েন্টে ট্যানজেন্ট টানতে হবে সার্কেলে, সেটাই হবে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সবসময় চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জিং হচ্ছে, প্রত্যেকটা যদি সার্কুলার মোশন ঘুরতে থাকে। ওই পরের লাইনে পরের দিকে পড়লে বুঝতে পারছি মোর অ্যাবাউট লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে এসেছে। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট direct along tangent any point, that is why displacement is direction at every moment. Or on other hand, angular displacement directed along axis of rotation always in same direction, মানে সবসময় জন্য দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সবসময় কোন দিকে কাজ করবে, ওই সেন্টার থেকে যে মানে অ্যাক্সিস কল্পনা করো ওই দিক বরাবরই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কাজ করবে, রাইট? তাহলে দেখো এই যে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর,
থিটা জুলে এস বাই আর, এটা মনে রাখবে যে মানে রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, কিন্তু সেখানটা একটা জায়গায় শুধু খালি মানে নিজের মধ্যে মনের মধ্যে একটা জেনে রাখবে যে এখানে এসটা যদি খুবই ছোট পোর্শনের মধ্যে আমরা নিতাম তাহলে এস ইজ ডিসপ্লেসমেন্ট ফাইন, যদি বড় পোর্শনের মধ্যে নিই তাহলে কিন্তু ওটা লিনিয়ার ডিস্টেন্সের সঙ্গে রিলেশন আছে। ক্লিয়ার না ক্লিয়ার না? Yes, ঠিক আছে, sir, clear. আপাতত মনে রাখবে যে এস বাই আর নিয়ে মনে রাখো। এবার চলে যাই আমরা অ্যাঙ্গুলার, কত হলো টাইম আমাদের? আচ্ছা, এবার বলছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাজ লাইক ভি ইজ ইকুয়াল লিনিয়ার ভেলোসিটি আমরা কি জেনেছিলাম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম জেনেছিলাম লিনিয়ার ভেলোসিটি, সেরকমই Yes, sir. অ্যাঙ্গুলার ভেলোসিটি সেরকমই হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা কি ধরেছি, ধরেছি থিটা, অ্যাঙ্গেল, তাই তো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটু অ্যাঙ্গেল, থিটা বাই টাইম করেছি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ডিনোটেড বাই ওমেগা, কি দিয়ে এটা লেখা হয়, ওমেগা দিয়ে, ডব্লিউর মতো দেখতে হয়, স্মল ডব্লিউর মতো, কিন্তু এর নাম হচ্ছে ওমেগা। ওকে, গ্রিক লেটার যেমন ওমেগা হয়, নামগুলো জানতে পারো, ওমেগা পরবর্তীকালে শুনবে, ল্যামডা, হ্যাঁ এসবগুলো ঠিক ঠিক Root of unity. এগুলো সব হচ্ছে, হ্যাঁ কি বলো? বলছি স্যার ওমেগা আমরা করেছি ম্যাথমেটিক্সে করেছি, কিউব রুট অফ ইউনিটি। হ্যাঁ ওমেগা পড়েছে, ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে থিটা বাই টি হচ্ছে, তাহলে থিটা ওমেগা ডিনোট করেছে, তাহলে থিটা, একে থিটা বাই টি যখন আমরা লিখছি তখন এটাকে বলা হবে যেতে পারে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, যখন আমরা ভি সমান এস বাই টি লিখেছিলাম সেটা বলে অ্যাভারেজ ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। ওকে, আচ্ছা এবার যদি তুমি দেখো লিমিট, যদি তুমি ওমেগা সমান লিমিট 10t টেন্ডস টু 0, তোমাদের যে যদি তোমাদের যে ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের ক্লাস যদি হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে লিমিট টেন্ডস টু t টেন্ডস টু 0 d থিটা বাই dt, মানে ডেল্টা থিটা বাই ডেল্টা t ইজ ইকুয়াল টু হবে কি d থিটা বাই dt হয়ে যাবে। সেটা অ্যাকচুয়ালি দেবে কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে কি ওই মানে মুহূর্তে ওই মোমেন্টেই অ্যাঙ্গুলার ভেলোসিটি কত সেটা জানার জন্য কি করতে হবে, d থিটা বাই dt করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে যেমন করে আমরা, হ্যাঁ বলো বলো বলছি বলো বলো। ডেল্টা থিটা ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি, এটা খুব স্মল অ্যামাউন্ট, মানে খুব ছোট্ট একটা হ্যাঁ ছোট্ট একটা অংশের মধ্যে যদি আমরা দেখি, আমি বড় করে রেখেছি, ছোট্ট একটা অংশ ডেল্টা থিটা, যদি ডেল্টা টি সময় যদি সে ডেল্টা থিটা মুভ করে তাহলে তার যে মানে ইয়ে হবে, তার যে অ্যাভারেজ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কত হবে না, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এবার যদি ডেল্টা টিটা টেন্ডস টু 0 হয়, যদি খুব ছোট করা যায় তাহলে দেখবে আমরা ওই মোমেন্টেই ভেলোসিটি পাবো না, অ্যাঙ্গুলার ভেলোসিটি। বুঝতে পারলে? ইয়েস স্যার। আমি ধরো, হ্যাঁ আমি যদি জানতে চাই, আমাদের ধরো আমাদের যদি ইন্টেনশন থাকে যে জাস্ট 5 সেকেন্ডের পরে ওর ভেলোসিটি কত হবে বের করা, যে 5 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে, তাহলে 5 সেকেন্ডের পরের মুহূর্তেই তো আমাকে দেখতে হবে, তাহলে কি 5 সেকেন্ডের পরে ওর যে ভেলোসিটি মানে টাইমের রেঞ্জটাকে আমাকে খুবই ছোট করতে হবে, মানে অনেক ছোট করতে, 10 to 0 করতে হবে, তাহলে আমরা 5 সেকেন্ডে ভেলোসিটি পাবো, রাইট? সেই জন্যই ডেল্টা টি 10 to 0 করা হচ্ছে, আমাদের কি দেবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বা ওই মোমেন্টেই ভেলোসিটি কত হবে সেটা দেখো। মানে যেমন ধরো তুমি গাড়িতে যদি বাইকে যাও, যেমন করে যদি বাইকে যদি যাও তুমি, তাহলে লিনিয়ার ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট কত দেবে না, তোমার সেই মুহূর্তে যদি গাড়ির মিটারে যে 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 রিডিংটা দেবে সেটাই হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দিস মানে মোটরসাইকেল, বুঝতে পারলে? ওই মোটরসাইকেল ওইটাই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ওই মুহূর্তে ভেলোসিটি কত, যেটা যেটা হচ্ছে গাড়ি কাঁটাতে দেখাচ্ছে। ওকে, বুঝতে পারলে? বুঝতে পারলে না? ভেলোসিটি হলো। ওকে, এবার যদি আমরা দেখো কোনো জিনিস একটা যখন কোনো কিছুর ডেফিনেশন পড়বো, আমরা ডেফিনেশন পড়বো যখন কোয়ান্টিটি পড়বো ফিজিক্সে, তো এই কোয়ান্টিটির ডাইমেনশন কি হবে, তার ইউনিট কি হবে, সেটা ভেক্টর কোয়ান্টিটি কিনা বা লিনিয়ার মানে সিঙ্গুলার কোয়ান্টিটি কিনা, সেটা হলো আমরা চেক করবো। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি কোয়ান্টিটি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে ভেক্টর কোয়ান্টিটি, এটাও কোন ডিরেকশনে থাকবে, অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিয়াল ডিরেকশনে থাকবে, এইদিকে অ্যাক্সিয়াল। এর ক্ষেত্রে সে একই নিয়ম, যদি এটা মুভ করে মানে যদি এটা মুভ করে অ্যাঙ্গুল মানে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে হবে আপওয়ার্ড ডিরেকশনে, যদি এটা মুভ করে হচ্ছে ক্লকওয়াইজ তাহলে হবে ডাউনওয়ার্ড। তাহলে এটা গেল কি ধরনের কোয়ান্টিটি। এবার যদি দেখা যায় ডাইমেনশন তাহলে কি হবে, দেখো ওমেগা সমান থিটা বাই টি, থিটা ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, টি ইজ দ্য ডাইমেনশন অফ টি টাইম, যেহেতু তাহলে আমাদের ওমেগা ডাইমেনশন কত হবে, টি ইনভার্স।
ওকে, সেকেন্ড ইনভার্স ওমেগা ইউনিট ডাইমেনশন হবে হচ্ছে সেকেন্ড ইনভার্স ই ইনভার্স হবে তাহলে। ইউনিট হবে সেকেন্ড বলে পারে, কিন্তু আমরা পড়েছি যে এই অ্যাঙ্গেলের ডাইমেনশন, অ্যাঙ্গেলের একটা ইউনিট থাকে রেডিয়ান, সো ওমেগার ইউনিট লিখতে পারো এসআইতে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, বা সেকেন্ড রেডিয়ান বা সেকেন্ড ইনভার্স হতে পারে, বা রেডিয়ান বা সেকেন্ড। ওকে, সেকেন্ড ইনভার্স তাই তো? হ্যাঁ এমনি এই ডাইমেনশন সেকেন্ড ইনভার্স, আর ইউনিটটা হবে রেডিয়ান পার সেকেন্ড বা রেডিয়ান সেকেন্ড ইনভার্স। ওকে, ওকে স্যার, ওকে। এবার দেখছি রিলেশন বিটুইন লিনিয়ার আর অ্যাঙ্গুলার ভেলোসিটি। রেগুলার আমরা দেখো লিনিয়ার এবং অ্যাঙ্গুলার রিলেশন দেখেছি আমরা, এবার আমরা দেখবো লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশন। তো লিনিয়ার ভেলোসিটির মধ্যে জেনেছিলাম ইনিশিয়াল ভেলোসিটি, যেটা সেটা ছিল কি ডিএস বাই ডিটি। ওখানে সে একরকম লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডিএস বাই ডেল্টা টি ইকুয়াল টু ডিএস বাই ডিটি হবে। সেরকমই এখানে দেখো ওমেগার যেটা তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটি সাথে ডি থিটা বাই ডিটি হচ্ছে, আমরা যে পড়েছি। এবার তুমি যদি এক্সপ্রেশনটা চলে যাও, যে এক্সপ্রেশনটা আমরা বের করেছিলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর লিনিয়ার ডিসপ্লেসমেন্টের রিলেশন, সেখান থেকে তুমি দেখতে পাবে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, তাই না? তাহলে যদি তুমি দেখো ওমেগা ইজ ইকুয়াল টু, বা তুমি ওই এস ইজ ইকুয়াল টু আর থিটা, এবার তুমি দুই দিকে বোথ সাইডে যদি তুমি উইথ রেসপেক্ট টু টি এর রেসপেক্টে যদি তুমি মাল্টিপ্লিকেশন মানে তুমি যদি ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবে ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ আর থিটা। আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যদি কোনো একটা পার্টিকুলার সার্কুলার মোশন হয়, সেক্ষেত্রে সার্কেলের যে রেডিয়াস সেটা কনস্ট্যান্ট, সো সেটা বাইরে চলে এলো, তাহলে পাবো কি আর ইন্টু ডি থিটা ডিটি। ওকে, আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সার্কুলার মোশন। তাহলে আমরা পেয়ে যাবো যে ডিএস ডিটি হচ্ছে ভি, আরটা কনস্ট্যান্ট, আর ডি থিটা ডিটি হচ্ছে ওমেগা। তাহলে আমরা পেয়ে যাবো ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ক্লিয়ার? স্যার আর ওমেগা বন্ধু ক্লিয়ার? হ্যাঁ বলো। স্যার এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলাম না, যেটা উইথ রেসপেক্ট টু যেটা ওই ডিএস বাই ডিটি আর আর ডিটি, এটা স্যার আরেকবার বলবেন? দেখো তুমি যদি দুই বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, তাহলে এদিকে পাচ্ছ ডিএস ডিটি। তুমি একটু খাতা লিখতে পারো, তাহলে ডিএস ডিটি যখন তুমি লিখছো, তাহলে ডিডিটি অফ যেখানে এস আছে সেখানটা আমরা লিখতে পারি আর থিটা, মানে এস ইকুয়াল টু আর থিটা লিখতে পারি আমরা। এবার দেখো তোমরা যে ডিফারেন্সিয়েশনের যে মানে তুমি ফর্মুলা পড়েছো, যদি কোনো রকম কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন থাকে কোনো ফাংশনের সঙ্গে, সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসছে ডিফারেন্সিয়েশনে, রাইট? তাহলে ডিডিটি অফ আর থিটা যখন আমরা লিখছি, আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সার্কুলার মোশনের জন্য, তাহলে যদি আর কনস্ট্যান্ট হয়, তাহলে আরটা হচ্ছে ডেরিভেটিভের বাইরে চলে আসবে, তাহলে শুধু পড়ে থাকবে কি ডি থিটা ডিটি। বুঝতে পারলে? স্যার ডিটিটাই হচ্ছে ওমেগা। থিটা ডিটিটাই হচ্ছে ওমেগা, তাহলে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ইয়েস স্যার, বোঝা গেছে। বোঝা যাচ্ছে? দেখো এই রিলেশনটা কিন্তু যদি ভেক্টর ভেক্টর কোয়ান্টিটি, এগুলা কিন্তু কোনোটাই কিন্তু ভেক্টর দেওয়া যাবে না, কিন্তু এগুলো সব কিন্তু স্কেলার রিলেশন, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা ওমেগা। তাহলে এদের মধ্যে কিন্তু ভেক্টর রিলেশন আছে, সেটা কি না ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। বুঝতে পারলে? যদি তুমি ক্রস প্রোডাক্ট পড়ে থাকো তাহলে জানতে পারবে, যদি না পড়ে থাকো তাহলে জানাবে আমাকে, পরবর্তীকালে আমাদের ক্রস প্রোডাক্ট কি আলোচনা করতে পারি। ওকে, যে তোমরা কিন্তু তো তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, তাই না? তোমরা একটা কাজ স্যার করো, আপনি যদি হ্যাঁ বলো। স্যার আপনি দেবেন বলছিলেন, কিন্তু ওই ক্লাস শেষ হয়ে গেছে, খুব নেটের প্রবলেম হচ্ছিল, আপনি আর দেননি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নিয়ে নাও, মানে সেই নাম্বারটা তুমি তো, তোমার যদি কোনো সমস্যা আছে এই জিনিসটা পড়ানো দরকার আছে রিমিডিয়াল ক্লাসে, যে জিনিসটা বুঝতে পারছি না ডিটেলস বললে ভালো, সেই সব জিনিসগুলো তুমি আমাকে শেয়ার করতে পারো, তাহলে আমি সেই অনুযায়ী প্রিপেয়ার হতে পারবো, তাই না? তাহলে তুমি নাম্বারটা নিয়ে নাও তোমরা। আমি বলছি 7797 হ্যাঁ 779747 2031 779747 2031। ঠিক আছে? 2031, তাই তো? হ্যাঁ হ্যাঁ, Yes. তাহলে এই পর্যন্ত, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে Okay, sir, আমাদের okay, sir. দেখো বললাম এই এমন ডিরেকশনটা দেখে নাও একটা ব্যাপার। দেখো ওমেগা ডিরেকশনটা দেখো, এই যে ছবিটা এঁকেছি আমরা, এই ছবিটা দেখো, ছবিটা যে পার্টিকেলটা মোশন মুভ করছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো এই ক্ষেত্রে যে ওমেগা ডিরেকশনটা কোন দিকে হবে, এই সেন্টার পয়েন্ট থেকে আপওয়ার্ড, মানে বাইরের দিকে বেরিয়ে আসবে, রাইট? ওই খাতার পেনের সঙ্গে।
আর প্রত্যেকটা পয়েন্টে যে লিনিয়ার ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে হবে, ট্যানজেনশিয়াল। ট্যানজেন্ট এনেছি, ওই ট্যানজেন্ট যেদিকে থাকবে সেদিকে লিনিয়ার ভেলোসিটি থাকবে। আর এর ডিরেকশনটা কোন দিকে থাকবে, সব সময় হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন, ফ্রম সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশন। ওকে, Yes, ঠিক sir. আছে। তাহলে আমাদের তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি পর্যন্ত পড়া হলো, তার ডিরেকশন কি, তার ভেক্টর রিলেশন, তার স্কেলার রিলেশন কি আমরা দেখলাম। পরের দিন তাহলে এখান থেকে কন্টিনিউ করব। আর রিমিডিয়াল ক্লাসে এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা জানাবে, আর না হলে আমরা এই পর্যন্ত যদি মানে ছোট করে নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করব, ঠিক আছে। ওকে স্যার। ওকে, আমি তাহলে আমি তাহলে এই ভিডিওটা স্যারকে পাঠিয়ে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে তাহলে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে। ঠিক আছে। Okay, sir. হ্যালো স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যালো স্যার, হ্যাঁ, আরেকবার বলো, নাম্বারটা বলো। বলবে, শুনতে পারি। স্যার আরেকবার নাম্বার বলুন, ওকে, নেটওয়ার্কের নাম্বারটা প্রবলেম হচ্ছে ছিল, শোনা যায়নি। 77। ওকে, নাম্বারটা নিয়ে নাও, 77 97 47 97 47 47 2031। হ্যাঁ স্যার 47 আবার 47 2031। না ওকে না, স্যার। 7797 47 2031। ওকে ওকে, তাহলে তোমাদের যদি কোনো হ্যাঁ স্যার, সমস্যা ঠিক হয় আছে। এই রিলেটেড বা এর আগের চ্যাপ্টার রিলেটেড যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমাদের তোমাদের কনফিউশন রিমিডিয়াল ক্লাসে সলভ করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। ওকে স্যার। তাহলে তাহলে সবাই গুড বাই, ভালো করে পড়াশোনা করো সবাই তোমরা। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বেনি থ্যাংক ইউ যে বলবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম।